ওয়েলকাম স্টুডেন্ট। চলো 1 মিনিটের মধ্যে দেখে নিই আমাদের বায়ুমণ্ডলের সম্পূর্ণ স্তর বিন্যাস। তাহলে এই যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠের ঠিক পরবর্তী স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার বিস্তৃত 45 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তৃত 40 কিলোমিটার পর্যন্ত। তারপরে বিস্তৃত মেসোস্ফিয়ারও 40 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে চলে আসছে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে শুরু হয়ে যাচ্ছে আমাদের বায়ুমণ্ডলের শেষ স্তর এক্সোস্ফিয়ার। ঠিক আছে, আর একটা জিনিস আমরা দেখে নিই। এই ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ বা ট্রোপোস্ফিয়ারের একদম শেষ অংশকে আমরা বলবো ট্রোপোপস। ঠিক তেমনই স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ বা স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ অংশকে আমরা বলবো স্ট্র্যাটোপস। ঠিক তেমনই মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল বা মেসোস্ফিয়ারের সর্বশেষ অঞ্চলকে আমরা বলবো মেসোপস। আর থার্মোস্ফিয়ারের মধ্যে দেখে নাও, এখানে 300 থেকে 400 কিলোমিটার এই অঞ্চলে আয়ন মানে অণু পরমাণুগুলো আয়নিত অবস্থায় থাকে, তাই ওই অঞ্চলকে আমরা বলি আয়নোস্ফিয়ার। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ স্তর বিন্যাস। আর একটা জিনিস দেখো, এই যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠের উষ্ণতা যদি ধরি আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা ধীরে ধীরে কমছে। ঠিক তারপরে আবার যখন আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে ঢুকছি, উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে। আবার মেসোস্ফিয়ারে যখন আসছি, উষ্ণতা ধীরে ধীরে কমছে। ঠিক তেমনই থার্মোস্ফিয়ারে উষ্ণতা আর ধীরে একটুখানি সময় ধরে বেড়ে তারপরে হুশ করে অনেকটা বেড়ে যাচ্ছে। আর এক্সোস্ফিয়ার এখানে প্রচুরই ঠান্ডা, এখানে মাইনাসের উপরে টেম্পারেচার বিলং করে। এইটুকুই বলার। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ স্তর বিন্যাস। থ্যাংক ইউ।